আসসালামু আলাইকুম, আমি সামিনা পারভিন, প্রভাষক দর্শন নওফাজুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমার বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু আমার এটা সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে আমরা প্রারম্ভিক কিছু আলোচনা করেছিলাম, যুক্তিবিদ্যার প্রারম্ভিক আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে এখন তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান, একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে যুক্তির উপাদান চ্যাপ্টারটা। তাহলে আমরা এটা এখন শুরু করছি। অনুমান। অনুমান কি? অনুমান হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। অনুমান একটি মানসিক প্রক্রিয়া। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে প্রতিটি প্রাণীর কি আছে? জীববৃত্তি আছে। প্রতিটি প্রাণীর আছে জীববৃত্তি, আর মানুষের আছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। তাহলে যারা জীবন ধারণ করে তারাই কি মৃত্যুবরণ করে, এটা হচ্ছে কি জীববৃত্তি। প্রতিটি প্রাণীর আছে এই জীববৃত্তি, মানুষের আছে জীববৃত্তির সাথে আরেকটা জিনিস, সেটা হলো বুদ্ধিবৃত্তি। এই জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি দুইটা জিনিস থাকার কারণে মানুষকে বলা হয় সৃষ্টিশীলা জীব। মানুষ হচ্ছে কি সৃষ্টিশীলা জীব। এই বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষ কি করতে পারে? অনুমান করতে পারে। কি করতে পারে? অনুমান করতে পারে। আর অনুমানটা হচ্ছে একটা কি মানসিক প্রক্রিয়া। অনুমান মানসিক প্রক্রিয়া। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। ধরো তোমরা ঘুম থেকে উঠে কি দেখলা? রাস্তাঘাট সব ভিজা। তারপরে তাহলে তোমরা এই রাস্তাঘাট ভিজে দেখে তোমরা অনুমান করলা যে নিশ্চয়ই রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে, সে কারণে মাঠ ভিজে। এটাই হচ্ছে কি একটা অনুমান। আচ্ছা, অনুমান কি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। আচ্ছা, যুক্তি। আবার আমরা অনুমান তো বুঝতে পারলাম, তোমরা আবার যুক্তি কি দেখো। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। অনুমান তো মানসিক প্রক্রিয়া, তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তাটা যখন তোমরা ভাষায় প্রকাশ করো তখন সেটা হয়ে যায় কি যুক্তি। তাহলে অনুমান যখন ভাষায় প্রকাশ হয় সেটা হলো যুক্তি। একটি যুক্তি কয়েকটি যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। তাহলে একটি যুক্তি অনেকগুলো একের অধিক যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত হতে পারে। আচ্ছা, যুক্তি বাক্যের অংশ। এখন আমরা কি যুক্তি বাক্যের অংশ কয়টা সেটা নিয়ে দেখব। প্রতিটি যুক্তি বাক্যের দুটি অংশে বিভক্ত। তাহলে একটা যুক্তি বাক্য, যুক্তি কয়টা? অনেকগুলো যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। আর যুক্তি বাক্যটা কি? প্রতিটা যুক্তি বাক্য আবার দুইটা অংশ আছে, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। যুক্তি বাক্যের এই অংশদ্বয়কে বলা হয় পদ। তাহলে যুক্তি বাক্যের কয়টি অংশ? দুটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য, অপরটি হচ্ছে বিধেয়। যুক্তি বাক্যের এই অংশদ্বয়কে বলা হয় কি পদ। আচ্ছা, তাহলে আমরা কি কি এখন কি কি দেখলাম? ফার্স্ট আমরা অনুমান দেখলাম। অনুমানটা কি ছিল? যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়। আর অনুমান একটি মানসিক প্রক্রিয়া, যখন আমরা মনে মনে চিন্তা করি সেটা হলো কি অনুমান। আর অনুমান যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটি হয়ে যায় যুক্তি। আর যুক্তি কয়েকটি কি যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। যুক্তি কি কয়েকটি যুক্তি বাক্যের সমন্বয়ে গঠিত। এখন যুক্তি বাক্যের অংশ দেখবো আমরা। প্রতিটা যুক্তি বাক্যের কয়টা? দুইটা অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য আর একটা হলো কি বিধেয়। যুক্তি বাক্যের এই অংশদ্বয়কে বলা হয় কি পদ। তাহলে যুক্তি বাক্যের এই অংশদ্বয়কে কি বলা হবে? পদ। তাহলে আমরা এখন আমাদের চ্যাপ্টারের নাম কি? যুক্তির উপাদান। তাহলে যুক্তির প্রধান উপাদান কি কি পেলাম আমরা? একটা পেলাম কি পদ, আর একটা হলো কি যুক্তি বাক্য। পদ আর যুক্তি বাক্য। তাহলে যুক্তি বাক্যের কয়টা অংশ পেলাম? উদ্দেশ্য আর বিধেয়। এই উদ্দেশ্য বিধেয়কে বলা হয় কি পদ। আচ্ছা, তাহলে উদ্দেশ্য বিধেয়কে যেহেতু পদ বলা হয়, তাহলে আমরা একটু উদ্দেশ্য আর বিধেয় কাকে বলে একটু মুখে মুখে শুনি। উদ্দেশ্য হলো একটি যুক্তি বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয় সেটি হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো কি বিধেয়। আচ্ছা, একটা যুক্তি বাক্য, ধরো আমি একটা যুক্তি বাক্য লিখি। ধরো রহিম হয় একজন ছাত্র। আমি লিখলাম কি রহিম হয় একজন ছাত্র। এদিকে এটা একটা যুক্তি বাক্য, এখানে আমি কাকে নিয়ে বলছি? রহিমকে নিয়ে বলেছি, সে কারণে রহিম হচ্ছে উদ্দেশ্য। রহিমকে নিয়ে আমরা কি বলেছি? রহিম হচ্ছে একজন ছাত্র, সেটা হলো কি যাকে নিয়ে বলা হয় তাকে বলে উদ্দেশ্য। আর যার তার উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে কি বিধেয়। তাহলে এখানে রহিম হচ্ছে উদ্দেশ্য, ছাত্র হচ্ছে বিধেয়। তাহলে যুক্তি বাক্যে আমরা কয়টি অংশ? দুটি অংশ, একটি হলো উদ্দেশ্য, একটি হলো বিধেয়। উদ্দেশ্য আর বিধেয়টা একটু বুঝতে পারলাম। আচ্ছা, এখন যুক্তির প্রধান উপাদান কি? পদ। তাহলে পদ কাকে বলে আমরা এখন দেখব। পদের অর্থ, পদটা কি, অর্থটা কি সেটা একটু আমরা দেখি।
পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পদের ইংরেজি প্রতিশব্দ কি? পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? টার্ম। এটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। এটি ল্যাটিন শব্দ কি? টার্মিনাস শব্দ থেকে এসেছে। আর টার্মিনাস অর্থ হলো প্রান্ত বা সীমা। তাহলে পদের অর্থটা কি? আমরা যদি তোমাদের কোয়েশ্চেন করি পদের ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে তোমরা বলবা যে পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। আর টার্ম শব্দটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে। তাহলে টার্ম শব্দটি ল্যাটিন শব্দ কি? টার্মিনাস থেকে এসেছে। টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা। তাহলে ব্যুৎপত্তিগতভাবে পদের অর্থ কি? প্রান্ত বা সীমা আমরা বলতে পারি। আচ্ছা, পদ কাকে বলে? পদের সংজ্ঞাটা আমরা দেখি। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয়, সেই সব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। আচ্ছা, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, মানে যেটা ব্যবহৃত হয় অথবা উপযুক্ত হয়েছে, ব্যবহৃত হয়েছে অথবা ব্যবহৃত উপযুক্ত, সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে কি বলে? পদ বলে। আচ্ছা, একজন যুক্তিবিদ, অনেক যুক্তিবিদ পদ সম্পর্কে অনেক কিছু বলেছেন। আমরা একজন যুক্তিবিদের এটা সংজ্ঞা দেখি। যুক্তিবিদ ল্যাটো ও ম্যাকবেথেরটা দেখি। যুক্তিবিদ ল্যাটো ও ম্যাকবেথ ওনারা কি বলেছেন দেখো, একটি পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। তাহলে একটি পদ কি? একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহার করা হয়। যা কিছু বলা হয়, আচ্ছা আবার বলি, একটি পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, যা কিছু বলা হয় তার জন্য এই পদ ব্যবহার করা হয়। তো যুক্তিবিদ ল্যাটো বলেছেন যে কি উদ্দেশ্য আর বিধেয়টাকে উনি বুঝিয়েছেন এখানে। একটি পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়। উদ্দেশ্য বা বিধেয় কি? যুক্তি বাক্যে যা সম্পর্কে বলবা, যা কিছু বলবা তাই কি? পদ। আচ্ছা, এই বিভিন্ন যুক্তিবিদের বিভিন্ন সংজ্ঞা তোমরা বইয়ে দেখতে পাবা। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে পদের সংজ্ঞা দিতে গিয়ে দুইভাবে পদের অর্থ দাঁড়িয়েছে। একটা হলো ব্যাপক অর্থে, আরেকটা হচ্ছে সংকীর্ণ। তাহলে ব্যাপক অর্থে পদ কাকে বলে আমরা একটু দেখবো। কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বিধেয়রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টি। তাহলে ব্যাপক অর্থে যেসব যুক্তিবিদ পদকে বুঝিয়েছেন তারা বলেন যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টি। এই যে ধরো যুক্তি বাক্যে ব্যবহারযোগ্য হয়েছে, তাহলে ব্যাপক অর্থে যুক্তিবিদরা কি মনে করেন সেটাই পদ। আর সংকীর্ণ অর্থে কেউ কোনো যুক্তিবিদ পদকে গ্রহণ করেছে। যেমন দেখো ওরা কি বলে, কোন যুক্তি বাক্য উদ্দেশ্য বিধেয়রূপে প্রকৃতই ব্যবহার হয়েছে এরূপ শব্দ বা শব্দ সমষ্টি। কারণ যুক্তি বাক্যে কি ব্যবহার হয়েছে, সে সংকীর্ণ অর্থে তারা সেটাকে কি বলে? পদ বলে। যুক্তি বাক্যে ব্যবহার হওয়ার আগে উদ্দেশ্য বা বিধেয়কে, ওই শব্দ বা শব্দ সমষ্টিকে উদ্দেশ্য বিধেয় বলে আমরা ধরে নিতে পারবো না। সংকীর্ণ অর্থে ওনারা এটাই মনে করেন। আচ্ছা, একটা উদাহরণ দেখো, ম্যাগের একদম পড়ে এখানে লিখেছি রহিম হয় একজন ছাত্র। এখানে ধরো এটা রহিম হয় একজন ছাত্র, আমরা রহিম হয় একজন পুরোটা আমরা একটা যুক্তি বাক্যে ব্যবহার করেছি। রহিমও ব্যবহার করেছি, একজন ছাত্র ব্যবহার করেছি। সেই কারণে ব্যাপক অর্থে যারা ওনারা সংকীর্ণ অর্থে ওনারা মনে করে যে এটা একটা কে? রহিম উদ্দেশ্য ছাত্র বিধেয়। কিন্তু রহিম আর ছাত্র যদি এই যুক্তি বাক্যে ব্যবহার না করা হতো, তাহলে সংকীর্ণ অর্থে ওনারা মনে করতেন এটা কোনো কি? এগুলো কোনো উদ্দেশ্য বা বিধেয় না, একমাত্র ব্যবহার করা হলেই সেটা উদ্দেশ্য আর বিধেয় হিসেবে গণ্য হবে। কিন্তু ব্যাপক অর্থে যারা যুক্তি বাক্য পদকে গ্রহণ করেছে তারা বলে যে একটি যুক্তি বাক্যে ব্যবহৃত না হলেও যদি ব্যবহারের যোগ্যতা থাকে, মানে ব্যবহার করার যোগ্যতা থাকে, তাহলে সেটাকে উদ্দেশ্য বা বিধেয় বলা যাবে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা কি পড়লাম? অনুপান পড়লাম, যুক্তি পড়লাম, পদের অর্থ, যুক্তির প্রধান উপাদান কয়টা সেটা বুঝলাম, পদ পড়লাম, পদের ব্যাপক অর্থ, সংকীর্ণ অর্থ পড়লাম। আমি আবার এটা যেহেতু তোমাদের জন্য একদম নতুন একটা সাবজেক্ট, আমি আবার একটু রিপিট করি, তোমরা একটু দেখো। একটা আমরা বলেছি যে যুক্তিবিদ্যা কাকে বলে। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। চিন্তা বিভিন্ন প্রকার হতে পারে। অনুমানের মধ্যে অনুমান হচ্ছে একটা কি? মানসিক প্রক্রিয়া। অনুমান যেহেতু একটা মানসিক প্রক্রিয়া, এটা যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হয়ে যায় যুক্তি। এই যুক্তিটা আবার কয়েকটি যুক্তি বাক্যের সমন্বয় গঠিত। যুক্তি বাক্যের আবার দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে উদ্দেশ্য আর একটি হচ্ছে বিধেয়। এই যুক্তি বাক্যের এই অংশদ্বয়কে উদ্দেশ্য আর বিধেয়কে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে যুক্তির
প্রধান উপাদান আমরা এখান থেকে বুঝতে পারলাম কয়টা। যুক্তির প্রধান উপাদান হচ্ছে দুইটা, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে যুক্তি বাক্য। আচ্ছা, আমরা আজকে তাহলে পদ নিয়ে আলোচনা করছিলাম। এটার পর আমরা পদ নিয়ে আলোচনা করছিলাম। পদের অর্থটা আমরা দেখেছিলাম প্রত্যেক ইংরেজি শব্দ টার্ম থেকে এসেছে, টার্মটা ল্যাটিন শব্দ টার্মিনাস শব্দ থেকে এসেছে, যার অর্থ প্রান্ত বা সীমা। আর পদ হলো যে শব্দ বা শব্দ সমষ্টি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে বা ব্যবহারের উপযুক্ত হয়েছে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয়। আর যুক্তিবিদ ল্যাটার ম্যাকবেথের মতে আমরা ওনার থিওরিটা পড়েছিলাম। আর বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে পদের সংজ্ঞা দিয়েছেন। সেই দিক থেকে পদকে দুইটা অর্থে পদের সংজ্ঞা দেওয়া যায়, একটা ব্যাপক অর্থে আর একটা সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে যারা গ্রহণ করে ওটা বলে যে কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহারের যোগ্য শব্দ বা শব্দ সমষ্টি হলো পদ। আর সংকীর্ণ অর্থ হলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে প্রকৃত ব্যবহার হয়েছে এরূপ শব্দ বা শব্দ সমষ্টি। সংকীর্ণ অর্থ ওনারা সংকীর্ণ অর্থ মনে করে যে যদি ব্যবহার একটি যুক্তিবাক্যে ব্যবহার না হয় তাহলে সেটি উদ্দেশ্য বিধেয় নয়। আর ব্যাপক অর্থ ওনারা মনে করে যে উদ্দেশ্য বিধেয় রূপে একটি যুক্তিবাক্যে ব্যবহার করা লাগবে না, ব্যবহারে যোগ্য হলে সেটা পদ হিসেবে গণ্য হবে। আচ্ছা, তাহলে আমরা পদ ব্যাপক অর্থে সংকীর্ণ অর্থের মধ্যে যে পদের যে সংজ্ঞা এটার পার্থক্যটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা দেখি বাক্য নিয়ে একটু আলোচনা করবো। এখন বাক্য কি, দেখো, কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি মনের ভাব প্রকাশ করলে অথবা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাহলে কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি মনের ভাব প্রকাশ করলে অথবা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে সেটি হচ্ছে বাক্য। দেখো, এখন সীমার গান শুনতে খুবই সুমিষ্ট লাগে। তাহলে এখানে সীমার গান শুনতে খুবই সুমিষ্ট লাগে, আমি একটা মনের ভাব প্রকাশ করছি, সে কারণে এটা একটা কি বাক্য। আচ্ছা, এই যে এই বাক্য আর যুক্তি বাক্য কি একই জিনিস না? বাক্য যুক্তি বাক্য একই জিনিস না। একটি বাক্য হলো কয়েকটি শব্দ মিলে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা বাক্য হবে, কিন্তু সেটা যুক্তি বাক্য হবে না। যুক্তি বাক্য হতে হলে আমাদের কি করতে হবে? আমরা যে যুক্তি বাক্যের কয়টি অংশ, দুটি অংশ থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে আর একটা কি বিধেয় থাকতে হবে। যেটা এদিকে আমরা কোনো উদ্দেশ্য বিধেয় খুঁজে পাচ্ছি না, এখানে কোনো উদ্দেশ্য বিধেয় নাই, এটি তাহলে কি একটি বাক্য, এটা যুক্তি বাক্য নয়। আচ্ছা, আমি একটু উপরটা মুছে যুক্তি বাক্য কি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। আমি বলেছি যে যুক্তি বাক্য হতে হলে কি একটি উদ্দেশ্য আর একটি বিধেয় থাকতে হবে। এখানে সীমার গান শুনতে খুবই সুমিষ্ট লাগে, যে কোনো উদ্দেশ্য বিধেয় খুঁজে পাচ্ছি না, দেখি আমরা এটাকে যুক্তি বাক্যে কিভাবে রূপান্তর করতে পারি। এটাকে আমরা একটা উদ্দেশ্য আর একটা এটা থেকে একটা উদ্দেশ্য বিধেয় দাঁড় করিয়ে একটা যুক্তি বাক্য গঠন করার চেষ্টা করব। সীমা, যদি আমি বলি যে সীমার গান হয় সুমিষ্ট, আমি যদি লিখি সীমার গান হয় সুমিষ্ট, তাহলে এদিকে সীমাটা কি? সীমাটা হলো কি এই যুক্তি বাক্যের সীমা সম্পর্কে আমরা বলেছি, তাই সীমাটা হচ্ছে কি উদ্দেশ্য। আর সীমা সম্পর্কে কি বলেছি? সীমার গান সম্পর্কে বলেছি যে কি সীমার গান হয় সুমিষ্ট, তাহলে এটা কি বিধেয়। তাহলে সীমার গান উদ্দেশ্য আর সুমিষ্ট হচ্ছে কি বিধেয়। তাহলে আমি এই যে এই বাক্যটা থেকে যুক্তি বাক্যে রূপান্তর করেছি কিভাবে? একটা উদ্দেশ্য আর একটা বিধেয়কে দাঁড় করি। তাহলে বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। বাক্য হলো যে শব্দ মানে বাক্য হতে হলে কি তোমার সম্পূর্ণ কয়েকটি শব্দ মিলে যদি তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা বাক্য হবে, কিন্তু বাক্যটা যুক্তি বাক্য হবে না। কেন যুক্তি বাক্য হবে না? কারণ যুক্তি বাক্য হতে হলে আমাদের কি থাকতে হবে? একটা উদ্দেশ্য থাকতে হবে আর একটা বিধেয় থাকতে হবে। তাহলে আমরা উদ্দেশ্য বিধেয় দেখে কিভাবে সীমার গান হয় শুনতে সুমিষ্ট লাগে কে সীমার গান হয় সুমিষ্ট করলে এটা একটা যুক্তি বাক্যে রূপান্তর করবে। তাহলে আমরা বাক্য আর যুক্তি বাক্যের মধ্যে পার্থক্যটা মোটামুটি বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এবার শব্দ কাকে বলে দেখি। শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো একটি অর্থ প্রকাশ করে। যে কোনো একটা অর্থ প্রকাশ করলে কি সেটা কি হয়ে যাবে? শব্দ হয়ে যাবে। যে কোনো অর্থ প্রকাশ করা যে সেটা শব্দ হবে। কিন্তু সকল শব্দই কি পদ? একটু আগে আমরা পদ পড়েছিলাম। পদ কি যুক্তি বাক্যের দুটি অংশের মধ্যে কি উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য বিধেয়কে কি পদ বলা হয়। আর শব্দ হচ্ছে কি? শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা
কোনো একটি অর্থ প্রকাশ করে, যে কোনো অর্থ প্রকাশ করলে সেটা শব্দ হবে, কিন্তু সেটা পদ হবে না। তাহলে কি, আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে তোমাদের, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়, সেটা বুঝিয়ে রাখার জন্য আসে। দেখো এখন দেখো, প্রতিটি শব্দ যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহার হতে পারে না। কি, আমরা প্রতিটার কি শব্দকে একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহার করতে পারবো না। উদ্দেশ্য আর বিধেয়রূপে ব্যবহার করতে হলে কি কি করতে হবে, উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহার করার কি যোগ্য হতে হবে। যখন উদ্দেশ্য একটা শব্দ একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহার হওয়ার যোগ্য হয়, তখন সেটা কি কি আমরা পদ বলবো। আমি আবারও রিপিট করছি, প্রতিটা শব্দে কি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। যেসব শব্দ একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হওয়ার যোগ্য হয়, তখন তাকে আমরা কি বলবো, পদ বলবো। আচ্ছা, তাহলে সকল শব্দই কি, আমি বলতে পারি না তখন সকল শব্দই, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ কি পদ নয়। পদ হতে হলে কি করতে হবে, শব্দটাকে কি করতে হবে, একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহারের যোগ্য হতে হবে। আচ্ছা, তাহলে শব্দ আর পদ তোমরা বুঝতে পেরেছো আশা করছি। এখন শব্দ আর পদ কি একই জিনিস? শব্দ আর পদ একই জিনিস নয়। শব্দকে পদ হতে হলে কি করতে হবে, কিছু একটি যুক্তি বাক্যের কি উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহারের যোগ্য হতে হবে। সেই কারণে সব যুক্তিবিদ্যা সেই কারণে পদ শব্দকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছে। আমি শ্রেণী বিভাগটা নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকে যেহেতু আমরা শব্দ আর পদের মধ্যে একটা কি পার্থক্য অথবা একটু সম্পর্ক বোঝার চেষ্টা করছি, সেই কারণে আমাদের একটু করে শব্দের শ্রেণী বিভাগটা জানতে হবে, না হয় আমরা শব্দ আর পদের যে পার্থক্যটা সেটা বুঝতে পারবো না। আচ্ছা, আমি দেখি শব্দের শ্রেণী বিভাগ, শব্দ কি কি শ্রেণীতে বিভক্ত যুক্তিবিদ্যায়। আচ্ছা, যুক্তিবিদ্যায় শব্দকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। একটা হলো পদযোগ্য শব্দ। কি একটা পদযোগ্য শব্দ, এটা সহপদযোগ্য শব্দ। এটা কি সহপদযোগ্য শব্দ, আর এটা হচ্ছে পদ অযোগ্য শব্দ। আচ্ছা, আমি এখন দেখো পদযোগ্য শব্দটা কি সেটা একটু মুখে বলি। পদযোগ্য শব্দ হচ্ছে যে শব্দ একটি যুক্তি বাক্যের নিজেই একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে, অন্য কোনো শব্দের সহযোগিতার প্রয়োজন নেই, তাকে পদযোগ্য শব্দ বলে। তাহলে আবার বলি, যে শব্দ কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে সরাসরি ব্যবহার করতে পারে, অন্য কোনো শব্দের সহযোগিতার প্রয়োজন নেই, তাকে পদযোগ্য শব্দ বলে। একটু আগে আমরা যেমন পড়েছিলাম রহিম, ছাত্র, এগুলা কি, এগুলা ডাইরেক্ট আমরা কি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয়রূপে ব্যবহার করতে পারবো, অন্য কোনো শব্দের সহযোগিতা লাগবে না। সহপদযোগ্য শব্দটা হচ্ছে কি, এই সহপদযোগ্য শব্দটা যুক্তি বাক্যে ডাইরেক্টলি মানে সরাসরি অন্য কোনো শব্দের সহযোগিতা ছাড়া যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। অন্য কোনো একটা শব্দের সহযোগিতায় যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে পরিণত হতে পারে। যেমন ধরো ওই, এই ইত্যাদি। যেমন আমি যদি বলি ওই, এই, শুধু এগুলা কি একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় হবে? ওই কি কখনো উদ্দেশ্য অথবা বিধেয় হতে পারে না। যদি আমি বলি ওই ছাত্রটি, যদি আমি বলি যে ওই ছাত্রটি ভালো ছাত্র, তো ওই ছাত্রটি মেধাবী, তাহলে কি ওইটা কার সহযোগিতা নিল? ছাত্র শব্দটার সহযোগিতা নিল। ছাত্র শব্দটার সহযোগিতা নিয়ে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। তাহলে ওইটা কি সহপদযোগ্য শব্দ, এটা কি অন্য একটা শব্দের সহযোগিতায় একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। এবার পদ অযোগ্য শব্দ হলো যে শব্দগুলা কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে কখনোই অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়েও কখনোই একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। তাহলে পদ অযোগ্য শব্দটা অন্য কোনো যুক্তি বাক্যের অন্য কোনো শব্দের সহযোগিতা নিয়েও একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, তাকে পদ অযোগ্য শব্দ বলে। যেমন হাই, মরি মরি ইত্যাদি শব্দগুলা।
আচ্ছা, তাহলে আমরা শব্দের শ্রেণীবিভাগটা দেখলাম। এক যুক্তিবিদ্যা তাহলে শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার? 3 প্রকার। পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দটা হচ্ছে এমন শব্দ যেটা কি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। সহপদযোগ্য শব্দটা হচ্ছে এমন শব্দ যেগুলো ডাইরেক্টলি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না, অন্য কোনো একটা শব্দের সহযোগিতা দিতে হয়। পদযোগ্য শব্দগুলো হলো কি ওরকম শব্দ যেগুলো অন্য কোনো একটি শব্দের সহযোগিতা নিয়েও একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। আচ্ছা, আমরা এখন পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ আর পদযোগ্য শব্দ নিয়ে একটু আলোচনা করলাম। এটা যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট শব্দের শ্রেণীবিভাগ, এটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব। এখন আমরা জাস্ট একটু ধারণা নিলাম, আমরা এখন শব্দ আর পদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এখন আমি দেখি শব্দ আর পদ। তাহলে আমরা যদি শব্দ কাকে বলে, তাহলে আমরা কি বলবো? শব্দ কাকে বলে যদি আমি বলি যে শব্দ কাকে বলে, তোমরা শব্দ কি শব্দ কাকে বলে তোমরা বলবে যে শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো একটি অর্থ প্রকাশ করে। আর পদ হচ্ছে কি? পদ হচ্ছে পদ কাকে বলে? কোনো আমরা বলবো যে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার উপযুক্ত হয়, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। শব্দগুলো কয়েকটি অক্ষর মিলে যদি আবার একটু অর্থ প্রকাশ, কয়েকটি অক্ষর মিলে যখন অর্থ প্রকাশ করে, কোনো একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। আর পদগুলো কি? পদ হচ্ছে এক শব্দ যেগুলো কি উদ্দেশ্য ও বিধেয়রূপে কোনো যুক্তি বাক্যে ব্যবহৃত হওয়ার যোগ্য। আচ্ছা, শব্দ একটি বাক্যে শব্দ অনেকগুলো শব্দ হতে পারে, অনেকগুলো অনেক শব্দ হতে পারে। আমি যদি ধরো এই যে এই এক্সাম্পলটা দেখি, একটা এক্সাম্পল দেখি যে দেখো সীমার গান শুনতে খুবই সুমিষ্ট লাগে, এটা একটা কি একটা বাক্য। এই বাক্যের শব্দের সংখ্যা আমরা একটু বলি দেখি, 1 2 3 4 5 6টা। তাহলে এই যে এই একটা আমরা দেখলাম বাক্য, এই বাক্যের শব্দের সংখ্যা কয়টা হলো? 6টা হলো। তাহলে আমি কি বলতে পারি না একটি বাক্যে একাধিক শব্দ থাকতে পারে? আর যদি পদের কথা চিন্তা করি, একটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকবে? 2টি পদ থাকবে। একটি হলো কি উদ্দেশ্য পদ, তাহলে একটি বিধেয় পদ। আমি আশা করি এই দুইটা শব্দ আর পদের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। আর তাহলে 1 নম্বর আমি যদি সংজ্ঞাগুলো দেখি পার্থক্য, 2 নম্বরে আমি যদি বলি যে ওদের মধ্যে মেইন পার্থক্য কি, একটি বাক্যে একাধিক শব্দ থাকতে পারে, একটি বাক্যে একাধিক শব্দ পারে। আর পদের মধ্যে কি একটি যুক্তি বাক্যে কেবলমাত্র কি 2টি পদই থাকতে পারে। একটি হলো উদ্দেশ্য পদ আর একটি হলো বিধেয় পদ। তারপরে আমি আরেকটা যদি বলি যে সকল শব্দই কি, সকল শব্দই হচ্ছে কি সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দ পদ নয়, কারণ পদ হতে হলে কি উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হতে হবে। তাহলে শব্দ আর পদের মধ্যে বেশ পার্থক্য আছে, আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে তো আমি বললাম যে শব্দের শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব, এটা ডিটেলসে আলোচনা করব, কারণ এটা একদম শর্টকাটে আলোচনা করা যাবে না, এটা একটা বড় টপিক, সেই কারণে বেশি আজকে খুব ডিটেলসে আলোচনা করতে হবে। যেহেতু আজকে আমি শব্দ আর পদ নিয়ে আলোচনা পার্থক্য একটু ওদের মধ্যে যে বেসিক পার্থক্যটা সেটা বুঝিয়েছি, সে কারণে একটু করে পদের শ্রেণীবিভাগটা বললাম। আচ্ছা, তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা যুক্তির উপাদানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পদ আর যুক্তি বাক্য নিয়ে মোটামুটি একটু আলোচনা করেছি। এটা যেহেতু একটা অনেক বড় একটি চ্যাপ্টার, আস্তে আস্তে আমরা আবারও ফুল আলোচনা আসবে, আবারও আসবে পদ, আসবে শব্দ, আবারও এগুলা আসবে যখন আমি এটা ডিটেলসের চ্যাপ্টারটা পড়াতে যাব, সামনের দিকে আগাবো, তখন এগুলো আবার একটু করে রিপিট করব। তাহলে আজকে আমরা কি শিখলাম? একটি যুক্তি বাক্যের 2টি অংশ উদ্দেশ্য আর বিধেয় চিনতে পারলাম। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি, আমি আবারও বুঝিয়ে দিই একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য আর বিধেয় কেমন। ধরো এখন তোমাদের কারো নাম নিয়ে তো এক্সাম্পল দিতে পারছি না, কারণ এখনো তোমাদের সবার নাম জানা নেই। আচ্ছা, আমি একটা দিই, লিখি যে করিম
হয় মেধাবী ছাত্র। আমি দেখলাম যে করিম হয় একজন মেধাবী ছাত্র। তারপরে আরেকটা লিখি যে এখানে আমি তিনটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলের মধ্যে একটু দেখো, আমি প্রথমে লিখলাম যে করিম হয় একজন মেধাবী ছাত্র। এটা একটা যুক্তি বাক্য। কেন? এটা থেকে আমরা উদ্দেশ্য আর বিধেয়কে আইডেন্টিফাই করতে পারবো। দেখো এদিকে উদ্দেশ্যটা কি, এই যুক্তি বাক্যে কাকে নিয়ে বলেছি? করিমকে নিয়ে বলেছি। কি বলেছি? করিম একজন কি মেধাবী ছাত্র। তাহলে করিমটা হচ্ছে এখানে কি উদ্দেশ্য, মেধাবী ছাত্রটা হচ্ছে বিধেয়। আমরা সবাই গোলাপ ফুল চিনি। গোলাপ ফুল চিনি না? গোলাপ ফুল দেখতে খুব সুন্দর না? আচ্ছা, এখানে দেখো আমি লিখলাম যে গোলাপ হয় সুন্দর ফুল। এখানে কি কোন ফুলকে নিয়ে আমি বলেছি? গোলাপ ফুলকে নিয়ে বলেছি। তাহলে গোলাপটা হচ্ছে এদিকে উদ্দেশ্য, কি বলেছি? সুন্দর ফুল। গোলাপকে বলেছি সুন্দর ফুল, তাহলে সুন্দর ফুল হচ্ছে বিধেয়। তাহলে এটা হচ্ছে গোলাপ হচ্ছে উদ্দেশ্য, সুন্দর ফুল হচ্ছে বিধেয়। দেখো আমি আবার লিখলাম সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে কাকে নিয়ে বলেছি? সকল মানুষকে নিয়ে বলেছি। কি বলেছি? মরণশীল জীব বলেছি। তাহলে সকল মানুষ হলো উদ্দেশ্য, মরণশীল জীব হলো কি বিধেয়। আচ্ছা, তাহলে আমি আমাদের যে যুক্তির উপাদানের মেন যে প্রধান আলোচ্য বিষয় কি? পদ। যুক্তির উপাদান কি? পদ আর কি যুক্তি বাক্য। তাহলে আমি পদের মধ্যে হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়। তোমাদেরকে একটা যুক্তি বাক্যের মধ্যে উদ্দেশ্য আর বিধেয়, উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা এগুলা প্র্যাকটিস করবা, বইয়ে দেখলে নিজেরা কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় আইডেন্টিফাই করবা, প্র্যাকটিস করলে শিখে যাবা। আচ্ছা, তাহলে আজ আমি কি আলোচনা করলাম? আমি যুক্তির উপাদান নিয়ে আলোচনা করলাম। যুক্তির উপাদানে আমরা কি ফার্স্টে আলোচনা করলাম অনুমান। আমি বারবার বলছি কারণ তোমাদের এগুলো নতুন, একদম নতুন সাবজেক্ট তোমাদের জন্য যুক্তিবিদ্যা, সে কারণে বারবার বলছি তোমাদের যাতে বুঝতে প্রবলেম না হয়। তাহলে আমি প্রথমে বলেছি মানুষ হচ্ছে কি সৃষ্টি সেরা জীব। সব প্রাণীর কি আছে? জীববৃত্তি আছে। সব প্রাণীর আছে জীববৃত্তি। জীববৃত্তি মানে হচ্ছে জীবন ধারণ করে। আর মানুষের আছে কি বুদ্ধিবৃত্তি। জীববৃত্তিও আছে, বুদ্ধিবৃত্তিও আছে। একমাত্র মানুষেরই কি বুদ্ধিবৃত্তি আছে। বুদ্ধিবৃত্তি থাকার কারণে মানুষ কি করতে পারে? চিন্তা করতে পারে। মানুষের যেহেতু জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি আছে, সে কারণে মানুষ কি চিন্তা করতে পারে। চিন্তা কি যুক্তিবিদ্যাকে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। সব চিন্তা কি নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে। এর মধ্যে যেটা অনুমান সেটা নিয়ে কি যুক্তিবিদ্যা আলোচনা করে। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান কি আমরা মনে মনে যেটা করি সেটা হচ্ছে অনুমান। অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশিত করি তখন সেটা হয়ে যায় কি যুক্তি। আর কয়েকটি যুক্তিবাক্যের সমন্বয়ে যুক্তি গঠিত। আর যুক্তিবাক্যের কয়টা অংশ পেলাম আমরা? দুইটা অংশ পেলাম। একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয়। এই দুইটা অংশ কি বলে? যুক্তিবিদ্যার পদ বলে। পদ আমরা আবার পড়েছিলাম। পদ কি পড়েছি? যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত, তাকে পদ বলে। পদ সম্পর্কে অনেক যুক্তিবিদ বলেছে, সেটা আমরা পড়েছিলাম। ব্যাপক অর্থের পদ কি, সংকীর্ণ অর্থের পদ কি, সেটা পড়েছি। ব্যাপক অর্থে হলো যে কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয় রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টি। আর সংকীর্ণ অর্থে হলো কোনো যুক্তিবাক্যে বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে, সেটাই। ব্যবহারের যোগ্য না হলো কি ব্যবহৃত হয়েছে, যখন ব্যবহার হবে তখনই কি সেটা কি উদ্দেশ্য বিধেয় হবে। এটা উদ্দেশ্য বিধেয়টা কি পদ হবে। তাহলে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় রূপে প্রকৃত ব্যবহার হয়েছে মানে কি ব্যবহার হওয়ার পরে সেটা কি পদ হবে। এর আগে সেটাকে পদ বলতে পারবো না। কিন্তু যারা ব্যাপক অর্থে গ্রহণ করেছে ওরা বলেছে ব্যবহারের আগে যদি যোগ্যতা থাকে ব্যবহৃত হওয়ার তাহলে সেটা পদ হবে। আমরা বাক্য পড়লাম,
বাক্য কয়েকটি শব্দ মিলে যখন মনের ভাব সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটা কি বাক্য। কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয়, কারণ যুক্তি বাক্য হতে হলে একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা বিধেয় থাকতে হবে। তারপরে আমরা শব্দ পড়লাম। শব্দ হলো কয়েকটি অক্ষর বা একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি হলো শব্দ। শব্দ যখন সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে তখন সেটা শব্দ হবে। সকল পদকে আমরা শব্দ বলতে পারি, কিন্তু সকল শব্দ কি পদ নয়, কারণ শব্দকে যদি পদ হতে হয় তাহলে কি একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহারের যোগ্য হতে হবে। আমরা শব্দের শ্রেণী বিভাগ করলাম, পদযোগ্য শব্দ করলাম, সহ পদযোগ্য শব্দ করলাম, পদ অযোগ্য শব্দ করলাম। পদযোগ্য শব্দ হলো যে শব্দটা একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে সরাসরি, আর অন্য কোনো শব্দের সাহায্য নিতে হবে না। পদ অযোগ্য শব্দ হলো কি, যেটা কি অন্য কোনো একটা শব্দের সহযোগিতা নিয়েও একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না। আর আরেকটা হলো কি ছিল সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দটা হলো কি, যেটা কি সহপদযোগ্য শব্দ হতে হলে আমাদেরকে অন্য একটা যুক্তি বাক্যে অন্য একটা শব্দের সহযোগিতা নিয়ে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়রূপে ব্যবহৃত হতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমরা যুক্তির উপাদান চ্যাপ্টারের কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।